गुड मॉर्निंग स्टूडेंट्स। আমি তোদেরকে আগে ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিল অর্থাৎ এমসিকিউ এবং যে নিউমেরিক্যালসগুলো এসেছিল সেটা তোদের সলিউশন করে দিয়েছিলাম। আশা করব তোরা সেটা ভিডিওটা দেখে নিয়েছিস। আজকে তোদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে আরও কয়েকটা কোয়েশ্চেনের এমসিকিউ এবং তার যে নিউমেরিক্যাল সলভ করে দেব, সেই কথা রাখার জন্য আজকে তোদের সাথে ফিজিক্সের সেট 2 এবং যেটা হচ্ছে কি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের একটা কোয়েশ্চেনের সেট, সেটাকে আমরা কিন্তু তোদের কাছে নিয়ে চলে এসেছি। ওকে, তো আবারও তোদেরকে ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে আমাদের ওয়েলকাম জানাই। তোরা ভিডিওটাকে দেখিস, খাতা নিয়ে নোট করিস। খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা এই যে 14টা এমসিকিউ এবং এই সেটাতে যে সমস্ত নিউমেরিক্যালস এসেছিল সেগুলোকে কিন্তু আমরা সলভ করে দেব এবং আশা করব সেটা দেখার পরে তোদের কিছুটা হলেও কিন্তু উপকার আসবে। সেই কথা মাথায় রেখে চল আমরা আমাদের আজকের ডিসকাশন অর্থাৎ আমাদের এই ফিজিক্সের সেট 2, আমাদের তরফ থেকে সেট 2, তোদের কিন্তু এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের একটা কোয়েশ্চেন, সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, তো চল আমরা সেই কথা মাথায় রেখে আগে এগোই। তো প্রথমেতেই দেখ আমাদের যেটা নিয়ে চলে এসছে সেটা আসছে কি এমসিকিউ কোয়েশ্চেনের সেটটা। সেই এমসিকিউ কোয়েশ্চেনের সেটের মধ্যে যে কোয়েশ্চেনগুলো এসছে, দেখ প্রথম কথা এসছে কি, দেখ সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে দূরে তড়িৎ প্রাবল্য কত আসবে। ওকে, তাহলে দেখ আমাদের এটুকুনি কথাকে সবাইকে শিখে রাখতে হবে। ফাঁপা গোলকের জন্যে এখানেতে কোয়েশ্চেনটা তো এমনি হয়ে যাবে, সেটা অসুবিধা নয়, কিন্তু ফাঁপা গোলকের জন্য 3টে ফর্মুলা আছে। 3টে ফর্মুলাই আমাদের দেখে রাখতে হবে। 1 নম্বর ফর্মুলা কি না, যদি পয়েন্টটা গোলকের ভিতরে হয় অর্থাৎ স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর হয়, যেখানেতে আমি বোঝাতে চাইছি স্মল আর হচ্ছে কি দূরত্ব, মানে মনে কর এই হচ্ছে কোনো গোলক, সেই গোলকটার রেডিয়াস হচ্ছে কতখানি ক্যাপিটাল আর, পয়েন্টটা কোথায় আছে এই জায়গায়, অর্থাৎ সেন্টার থেকে পয়েন্টের দূরত্ব হচ্ছে কি স্মল আর। সেই সময়তে আমরা সবাই জানবো কি সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় কত, 0। যদি কখনো, তাহলে এটা হয়ে যায় কি ফাঁপা গোলকের 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনাটা কি থাকে না, যদি সেটা আমাদের গোলকের সারফেসের উপরেতে অবস্থিত হয়, তখন আমরা যে ফিল্ডের ভ্যালু পাই সেই ফিল্ডের ভ্যালু পাই কত না কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর পরবর্তী ঘটনা অর্থাৎ যেটা হয় কি, দেখ স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, মানে কি না গোলকের বাইরে, সেখানেতে আমাদের এর ফর্মুলা কত হয়, দেখ কে কিউ বাই স্মল আর এর স্কোয়ার। অর্থাৎ আমরা সেখান থেকে বলতে পারবো কি ই ইজ প্রপোর্শনাল টু হয় কত, দেখ 1/r স্কোয়ার। ওকে, তাহলে এখানেতে সেটার অপশান কোথায় দেওয়া আছে, দেখ তোরা দেখতে পাচ্ছিস এই জায়গাটা সেটার অপশানটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার করবো কত, ই ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এবং কখনো কখনো আমাদের ফিল্ড ভার্সেস ডিস্টেন্সের গ্রাফও পরীক্ষায় চলে আসে। সেই গ্রাফের প্যাটার্ন কি চলে আসবে, দেখ গ্রাফের প্যাটার্ন চলে আসবে এরকম ধরনের। ওকে, যে গ্রাফটার যদি কখনো আমাদের নতি বা স্লোপ ক্যালকুলেট করতে বলে, তার ভ্যালু কত আসবে, দেখ তার ভ্যালু আসবে -2 × E/r। ওকে, তাহলে এই কথাগুলো আমাদের এই কোয়েশ্চেনটা থেকে আসতে পারে, তো সেটাকে তোরা সবাই সঠিকভাবে দেখে দিবি। আমরা এবারেতে পরের কোয়েশ্চেনটায় চলে যাব। তো সেই পরের কোয়েশ্চেনটা কি বলছে, দেখ পরের কোয়েশ্চেনটা বলছে যে সমান ধারকত্বের অর্থাৎ ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে কি আমাদের সেম। সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণী সমবায়েতে যোগ করলে তুল্য ধারকত্ব হচ্ছে কত, C1। এবার দেখ আমাদের সবার ক্ষেত্রে জানা আছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধারকের শ্রেণী সমবায়, তার ক্ষেত্রে আমরা সবাই কি শিখেছি যে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হয় 1/C1 + 1/C2 + 1/C3 + 1/C4।
ওকে, 4টে ক্যাপাসিট্যান্স। এখানেতে আমাদের বলছে কি প্রত্যেকটারই মান সমান, তাহলে এখান থেকে প্রত্যেকটার মান সমান হলে ভ্যালুটা বসিয়ে দিলে তাদের আমাদের ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কত চলে আসবে, দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস, C/4। আর দেখ সমান্তরাল সমবায়ে যোগ করলে, আচ্ছা কোয়েশ্চেনে কিন্তু এই C/4 এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে, দেখ C1। ওকে, আর দেখ আমরা সবাই জানি কি সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা সবাই জানি কি C ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হয়, C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4। এই ভ্যালুটা কোয়েশ্চেনে বলা আছে কত, C2, তাহলে সবার মান যেহেতু সমান এর মান চলে আসবে কত, 4C। কোয়েশ্চেনেতে আমাদের জানতে চেয়েছে কি C1/C2 কত আসবে, তাহলে দেখ C1/C2 কত পাচ্ছি, দেখ C/4 ইন্টু 4C, তাহলে কেটে গেলে আমরা কত পাচ্ছি, দেখ 1/16। তাহলে দেখ এখানে তো অপশান কোথায় আছে, 1/16। তাহলে এটা একটা সহজ কোয়েশ্চেন ছিল, আমাদের কিন্তু এরকমভাবে অ্যাটেম্প্ট করতে হচ্ছে। এবারেতে দেখ আমাদের এখান থেকে কি বলে দিয়েছে পরের কোয়েশ্চেনে, একই ভোল্টেজের 100 ওয়াট এবং 40 ওয়াট বাল্ব দুটির রোধের অনুপাত কত আসবে। তাহলে দেখ এখানে 100 ওয়াট বলেছে, মানে বেসিক্যালি এটা কার কথা বলে দিয়েছে, বাল্বের পাওয়ারের কথা বলে দিয়েছে, রাইট। আর কোয়েশ্চেনেতে আমাদের বলে দেওয়া আছে কি যে ভোল্টেজ অর্থাৎ দুটোতেই কিন্তু যেটা বিভবের ভ্যালু সেটা আসছে কি সমান। এবার দেখ আমরা সবাই জানি কি P = কত হয়, V²/R, রাইট। তাহলে দেখ সেখান থেকে আমরা কিন্তু যে রোধ তার ভ্যালু পেয়ে যাব কত, দেখ V²/P। এবার দেখ কোয়েশ্চেনে বলা আছে কি দুটোরই কিন্তু ভোল্টেজের মান সমান, অর্থাৎ আমরা লিখবো কি R বা রোধ ইজ প্রপোর্শনাল টু 1/P। তাহলে দেখ আমাদের যদি রোধের অনুপাত চাই আমরা কি লিখতে পারবো, R1:R2। তার ভ্যালু আমাদের কত পেয়ে যাব, বা আমাদের R1/R2 করলেও চলে, একেবারে তো আমরা ওখান থেকে লিখে নেব। তাহলে আমরা করছি কত, দেখ R1/R2, তার ভ্যালু কত চলে আসবে না উল্টোটা, P2/P1। P2 এর ভ্যালু কত আছে 40, P1 এর ভ্যালু কত আছে 100, তাহলে রেশিও করলে আমাদের ভ্যালুটা কত পেয়ে যাব না 2/5। ওকে, তাহলে R1:R2 তার অনুপাত আমরা পেয়ে যাচ্ছি কত, দেখ 2:5। ওকে, তাহলে এই কথাটাকে আমরা কিন্তু ইজি একটা কোয়েশ্চেন আমরা সবাই দেখে নেব। পরের কোয়েশ্চেনেতে চল, কি বলা আছে দেখ, চিত্রে প্রদর্শিত I প্রবাহ মাত্রার জন্য ও বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কত আসবে। তাহলে দেখ এই যে ছবিটা বলা আছে তোরা সবাই জানিস, বের করতে বলছে কোথায়, ম্যাগনেটিক ফিল্ড এই জায়গা। আমি ছবিটা একটু বড় করে এঁকে নিই, দেখ ওকে, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তাহলে দেখ তারের এই পার্টটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড 0 আছে, তার কারণ আমরা কি শিখেছি, যদি কখনো কোনো বিন্দু সমান মানে সোজা তারের উপরে তো অবস্থিত হয়, তার উপরে তো আমাদের কি হয় না চৌম্বক ক্ষেত্রের মান 0 হয়। তাহলে সিমিলারলি এটার জন্য আমাদের 0 আসবে। তাহলে এখানটাতে ম্যাগনেটিক ফিল্ড আসবে কার জন্য, শুধুমাত্র এই অর্ধবৃত্তটার জন্য আসবে। আমরা সবাই জানি দেখ অর্ধবৃত্তের জন্য যে চৌম্বক ক্ষেত্রের মান হয় তার ভ্যালু আসে কত, μ0I/2r ইন্টু লিখি কত θ/2π, রাইট। এখানে দেখ অর্ধবৃত্তের ক্ষেত্রে থিটা কত আসে, অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা সবাই জানি থিটার মান আসে হচ্ছে যে পাই, তাহলে π/2π কেটে গেল, গেলে আমরা পাই কত μ0I/4r। ওকে, তাহলে দেখ এখানটাতে অ্যান্সার কোথায় দেওয়া আছে, অপশান ডিতে। তাহলে এটাও একটা খুবই সহজ কোয়েশ্চেন, তোদেরকে কিন্তু এটাকে অ্যাটেম্প্ট করতে হবে। পরে দেখ তোদের কি বলেছে, তিরস চৌম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা কত। ওকে, এবারে তো দেখ তোদের সবাই শিখেছিস কি হয় না কাই এম এর ভ্যালু হয় কি আমরা সবাই জানি <0, কার ক্ষেত্রে না <0 হয় হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে।
কাই এম আমাদের শিখেছি কি গ্রেটার দ্যান 0 হয়, কার ক্ষেত্রে না সেটাকে শিখেছি আমাদের প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে। আর দেখ আমাদের শিখেছি কি যে কাই এম ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 0 হয়, কার ক্ষেত্রে না ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে। তাহলে দেখ আমাদের এখান থেকে কথা আসছে কি ফেরোম্যাগনেটিক, যাকে আমরা বলি কি অয়স্চুম্বক, প্যারাম্যাগনেটিক যাকে আমরা বলি কি পরাচুম্বক, আর দেখ ডায়াম্যাগনেটিক যাকে আমরা বলি কি তিরস্চুম্বক। ওকে, তাহলে নিশ্চয়ই তোরা এখানটা থেকে দেখে তোরা এর অ্যান্সারটাকে করে নিতে পারবি, আমার আর এটা নিয়ে কোনো মন্তব্য করা উচিতই না। চল আমাদের এখানটাতে বলা আছে কি পরের কোশ্চেনে, যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ হচ্ছে এত, যেখানেতে এ বি সি হলো ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময়ে শূন্য হবে তা হলো। তাহলে দেখ তড়িৎচালক বলের মান কত আসছে, আমরা সবাই শিখেছি ফর্মুলাতে দেখ ই ইকুয়াল টু আমরা শিখেছি দেখ কত হয় যে মাইনাস ডি ফাই বাই ডিটি, তাই তো। এবারেতে দেখ আমি যদি এখান থেকে লিখি কি ডি ডিটি অফ ফাই অর্থাৎ কত লিখছি দেখ এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, তাহলে তার ভ্যালু কত আসছে দেখ মাইনাস এ টি স্কোয়ার অর্থাৎ তার ডিফারেন্সিয়েশন আসবে কত 280 প্লাস বি, এটা ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে কত শূন্য হতে হবে, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো কি দেখ 280 প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি দেখ মাইনাস বি বাই 2a। তাহলে কখন এটা শূন্য হবে, যখন আমাদের এর ভ্যালুটা আসবে মাইনাস বি বাই 2। ওকে, তোরা দেখতে পাচ্ছিস এরকম ধরনেরই সহজ কোয়েশ্চেন আসছে পরীক্ষাতে, তো তোরা আশা করব ভালোভাবে সেগুলোকে সলভ করে আসতে পারবি। পরের কোয়েশ্চেন দেখব, আমাদের কি বলা আছে দেখ এসি বর্তনীতে ওয়াটহীন প্রবাহ পাওয়ার শর্ত। আচ্ছা, এসি বর্তনীতে ওয়াটহীন প্রবাহের জন্য আমাদের কি জানতে হয় দেখ অ্যাভারেজ পাওয়ার, যেটা ইকুয়াল টু আমরা শিখেছি কত ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস ফাই। ওকে, অ্যাভারেজ পাওয়ার তখনই 0 হয় যদি আমাদের কি হয়ে যায় যে কস ফাইয়ের ভ্যালু 0 হয়ে যায়। তো এবারে কথা আসছে কস ফাই 0 হতে গেলে আমরা সবাই জানি কি ফেজ ডিফারেন্স হতে হবে কত 90 ডিগ্রি। সেটা কখন সম্ভব, যদি বর্তনী কেবল এল বা সি দিয়ে তৈরি হয়, তাই তো। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো যে কার মান শূন্য হতে হবে, অর্থাৎ এটা সাজেস্ট করে অবশ্যই আমাদের আর ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, তাহলে ওয়াটহীন প্রবাহ পাওয়ার শর্ত আমরা বলতে পারবো কি আর ইকুয়াল টু 0। পরের কোয়েশ্চেন দেখব, এখানটাতে বলা আছে কি দেখ কোন ঘটনায় বোঝা যায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। এটা বোঝার একমাত্র উপায় সোজা সাপটা, সেটা আসছে কি পোলারাইজেশন। ওকে, সেই পোলারাইজেশনের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আলো হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। ওকে, তাহলে পোলারাইজেশন হচ্ছে একটা প্রসেস যার সাহায্যে বোঝা যায় আলো হলো ট্রান্সভার্স ওয়েভ। ওকে, দেখ পোলারাইজেশন, সেই পোলারাইজেশনের বাংলাটাকেই আমরা বলেছি কি সমবর্তন। ওকে, আর ট্রান্সভার্স, সেই ট্রান্সভার্সের বাংলাটাকেই আমরা শিখেছি কি তির্যক। তাহলে আলো তির্যক সেটাকে প্রমাণ করার জন্য আমাদের যে পরীক্ষার দরকার সেটা আসছে কি না সমবর্তন। ওকে, তাহলে তোদের এই কোয়েশ্চেনটাও তোরা অ্যাটেম্প্ট করতে পারবি বলে আশা রাখি। এবারে দেখ আমাদের এখানটাতে বলা আছে কি 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের দুটি পাতলা লেন্স ফাঁক না রেখে যুক্ত করা হলো। ওকে, যুগ্ম লেন্সের কার্যকারী ক্ষমতা কত আসবে।
দেখ আমরা সবাই শিখেছি কি 1/f ইকুয়াল টু কত হয় 1/f1 প্লাস 1/f2, তাই না? আবার দেখ পাওয়ার, আচ্ছা আগে এটার ভ্যালুটাই বের করে নিতে পারবো। 1/f1 তার ভ্যালু কত আসছে দেখ 1/20 সেন্টিমিটার প্লাস 1/25 সেন্টিমিটার। তাহলে সেটাকে যদি আমরা সলিউশন করি কত পাচ্ছিস দেখ, ওপরে পাচ্ছিস দেখ নিচে 25 আর 20 আছে, 25 আর 20 মানে তার এলসিএম কত আসবে 100, 20 মানে 5, 25 মানে 4, তাহলে সেখান থেকে পাচ্ছি কত 9/100, তাহলে সেটা আসছে কতখানি 1/f। এবার দেখ আমরা সবাই শিখেছি পাওয়ারের ভ্যালু কত হয়, পাওয়ারের ভ্যালু হয় 100/f সেন্টিমিটার। তাহলে দেখ এখান থেকে আমরা কত লিখবো 100 ইন্টু 9/100 এত ডায়াপ্টোর, তাহলে এখান থেকে এটাকে বেরিয়ে গেলে কত পেয়ে যাব 9 ডায়াপ্টোর। তাহলে এখান থেকে এটার অ্যান্সার চলে আসবে কোনটা না 9 ডায়াপ্টোর। ওকে, সঠিক কোয়েশ্চেন মানে ঠিকঠাক ধরনের জিনিস তোদের এরকমভাবে অ্যাপ্রোচ করে আসবে। দেখ এখানটা থেকে তোদেরকে জেনেছে কি যে কোনো ইলেকট্রনের ভর m এবং গতিশক্তি e হলে সংশ্লিষ্ট বস্তু তরঙ্গ, অর্থাৎ আমাদের জানতে চেয়েছে কি ডি ব্রগলির ওয়েভলেন্থ জানতে চেয়েছে। তো ডি ব্রগলির ওয়েভলেন্থের জন্য আমাদের ফর্মুলা কি শিখেছি, ল্যামডা ইকুয়াল টু h/mv। mv মানে কি মোমেন্টাম। তো দেখ আবার আমরা সবাই শিখেছি যে দেখ এটা কি আমরা লিখি কি ল্যামডা ইকুয়াল টু h/p। এবার দেখ আমরা সবাই জানি p ইকুয়াল টু কত হয় √2m ইন্টু কাইনেটিক এনার্জি, তাই তো? তাহলে এই p এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলে কত পেয়ে যাব h/√2m ইন্টু কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে পেয়ে গেলাম কোনটা না, এটার সঠিক অপশান হচ্ছে এই ডি এর দাগের অপশান। বোঝা গেল ঘটনাটা? এরপরের কথায় হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরে একটি ইলেকট্রনের মোট শক্তি কত হবে। ওকে, হাইড্রোজেন পরমাণুর জন্য বা যে কোনো পরমাণুর জন্য আমরা কি শিখেছি না, তার ফর্মুলাটা শিখেছি। তার ফর্মুলা আমরা কত শিখেছি, টোটাল এনার্জি -13.6 ইন্টু z²/n²। আমরা সবাই জানি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z ইকুয়াল টু হয় কত 1 এবং ভৌম স্তরে n ইকুয়াল টু হয় কত 1। তাহলে সেখানটা থেকে টোটাল এনার্জির ভ্যালু কত পাবো -13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এটার অ্যান্সার চলে আসছে কোনটা না এটা। পরের কোয়েশ্চেনে চল। তোকে বলা হয়েছে যে এফএম রেডিও সম্প্রচারের জন্য তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন পাল্লাটিকে ব্যবহার করা হয়। আচ্ছা এফএম আমরা সবাই এফএম রেডিওর সময় দেখেছি, সেটা মোটামুটি কত রেঞ্জেতে আসে, বাড়িতে তোরা দেখলে দেখবি সেটা আসে মোটামুটি দেখবি 88 থেকে 110 মেগাহার্টজ রেঞ্জে। ওকে, এবার এই রেঞ্জটা কার মধ্যে পড়ে? আমাদের সবার জানা আছে যদি আমাদের রেঞ্জটা অর্থাৎ এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের রেঞ্জটা 3 to 300 মেগাহার্টজ হয়, ওকে, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি বা VHF। সেই ভেরি হাই ফ্রিকোয়েন্সি তার বাংলাটাই হচ্ছে কিন্তু আমাদের সুউচ্চ কম্পাঙ্ক। তাহলে আমরা এখান থেকে সবাই দেখে নিতে পাচ্ছি যে এফএমকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্যে আমাদের যে বাহক তরঙ্গ ব্যবহার করতে হয় তার কিন্তু পাল্লা কোথায় থাকতে হবে না সুউচ্চ কম্পাঙ্কের রেঞ্জের মধ্যে। ওকে, তাহলে এইভাবে আমাদের এটাকে দেখে নিতে হবে। বোঝা গেল নিশ্চয়ই ঘটনাটা? আমরা এরপরেতে পরের কোয়েশ্চেনতে যাব। দেখ কি বলছে এখানেতে, একটি পিএন সংযোগকে বিপরীত বায়াসেতে রাখবে। খুবই স্বাভাবিক কথা,
আমরা শিখেছি কি তার মধ্যে দিয়ে কোনো প্রবাহ যায় না। ওকে, একদম সহজ কথা। আমরা সবাই জানি আমাদের সিলেবাসে শুধুমাত্র আইডিয়াল ডায়োড নিয়ে কথাবার্তা বলা আছে। সেটাকে ফরওয়ার্ড বায়াসেতে রাখলে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ যায়, আর বিপরীত বায়াসেতে রাখলে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ যায় না। এটুকুনি আমাদের সিলেবাসে আছে, তো সেটাকে আমরা এরকমভাবে সহজেই অ্যাটেম্প্ট করে নেব। পরের কোয়েশ্চেনে তাই এখানটা থেকে দিয়েছে কি দেখ 10111 এই সংখ্যাটাকে, অর্থাৎ এটা একটা ডিজিটাল নাম্বার। এটাকে আমাদের কি বলেছে, বা বাইনারি নাম্বার, সেটাকে আমাদের কিসে কনভার্ট করতে বলেছে না দশমিক পদ্ধতিতে কনভার্ট করতে বলেছে। তাহলে দেখ আমরা জানি এটার পাওয়ারেতে কি আছে, এই নাম্বারটাকে এরকমভাবে লিখে নিতে হয় 10111। আমাদের নাম্বারিং কোথা থেকে শুরু করতে হয়, আমরা সবাই শিখেছি কনভার্সনের সময় নাম্বারিং শুরু করতে হয় এখান থেকে 0 1 2 3। এটাকে কনভার্সন করে লেখার সময় আমরা কীরকমভাবে লিখি দেখ, এখানেতে আছে কত 1, তাহলে 1 × 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ যেহেতু পাওয়ারে 3 আছে। তারপরেতে আমরা সেটাকে কি লিখবো দেখ, তারপরেতে লিখবো প্লাস 0 × তার পাওয়ারে কত আছে দেখ স্কোয়ার, তাহলে এই ঘটনা চলে গেল। তারপরেতে আবার কি আছে দেখ, সরি আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখান থেকে এই নাম্বারটাকে আমার আলোর রিফ্লেকশনের জন্য আমার চোখে পড়েনি বাবা। তাহলে তোদের এখান থেকে এটা নাম্বারিংটাকে একটুখানি চেঞ্জেস করতে হবে। চেঞ্জেস করলে এখান থেকে তোরা লিখছিস কত 0 1 2 3 4। তাহলে দেখ এখানটা থেকে তোরা এটার পাওয়ারটাতে কতখানি করতে পারবি, এটার পাওয়ারটাতে তোরা করবি 4, এটার পাওয়ারটাতে করবি কতটা দেখ 3 4 3। তারপরেরটাতে আমাদের কি চলে আসছে দেখ, তো সংখ্যাটা আছে 1, তার পাওয়ারে গেল কত 2 স্কোয়ার। তারপরেরটাতে আসছে কি দেখ 1 × কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 1। তারপরেরটাতে কি আছে দেখ 1 × কত লিখছি 2 টু দি পাওয়ার 0। তাহলে দেখ এখান থেকে লিখতে পাচ্ছি কত দেখ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় 16, 2 স্কোয়ার মানে কত হয় 4, 2 টু দি পাওয়ার 1 মানে কত হয় 2, 2 টু দি পাওয়ার 0 মানে কত হয় 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখ 16 4 20 2 22 1 23। তাহলে আমাদের এটাকে দশমিক ইকুইভ্যালেন্টে কনভার্ট করলে আমাদের সংখ্যাটা যেটা পেয়ে যাব সেটা আসছে কত না 23। বোঝা গেল ঘটনাটা? আমরা এর পরেরটাতে যাব। বুলিয়ান বীজগণিতে এর মান কত আসবে দেখ, আমরা সবাই জানি এ আর এ এর কমপ্লিমেন্ট। তাহলে এ যদি 1 হয় এবার কি আসে 0, মানে সবসময় এ প্লাস এ বার ইকুয়াল টু কত হয় 1। আর এ যদি 1 হয় এবার কি হয় 0, তাহলে 1 × 0 তার ভ্যালু কত আসে 0। তাহলে এ প্লাস এ বার ইকুয়াল টু লিখবো 1, এ ডট এ বার ইকুয়াল টু লিখবো কত 0। এবারে তো দেখ কোয়েশ্চেন দিয়েছে কি, এই একটা সংখ্যা দিয়েছে তার আরএমএস মান কত হবে। দেখ আমরা সবাই শিখেছি কি যে যদি কোনো এসি ওয়েভ থাকে, যেই এসি ওয়েভটাকে সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় তার ক্ষেত্রে আরএমএস ভ্যালুটাকে লিখতে হয় কত না Vm/√2। ঠিক সেরকমভাবে কারেন্টের ক্ষেত্রেও আমরা লিখবো কত Irms = Im/√2। এখানে দেখ I ম্যাক্সিমামের ভ্যালু কত আছে 5√2/√2। তাহলে সেখান থেকে এর অ্যান্সার কত পেয়ে যাব দেখ, আমরা আরএমএস ভ্যালু পেয়ে যাব 5 অ্যাম্পিয়ার। হলো? তারপরের কোয়েশ্চেনে চল। কি বলেছে দেখ 50 হার্জ তড়িৎ প্রবাহের লাইনে কতক্ষণ পর পর অভিমুখ বদলে যায়। ওকে, তাহলে দেখ এখান থেকে 50 হার্জ মানে কি আমরা পেয়েছি ফ্রিকোয়েন্সি। আমরা জানি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত হয় 1/টাইম পিরিয়ড। তাহলে দেখ টাইম পিরিয়ড ইকুয়াল টু কত লিখতে পারছি আমরা 50 হার্জ। ওকে, তাহলে দেখ 1/50, সেই 1/50টার ভ্যালু কত চলে আসবে, তোরা নিশ্চয়ই বলতে পারবি এটার ভ্যালু চলে আসবে হচ্ছে 2 × 10⁻⁻² সেকেন্ড। ওকে,
মানে 50কে তোদের ভাগ করলে কত আসে, বা মানে বেসিক্যালি আমি কীরকমভাবে ভাগটা করলাম, আমার করা দরকার নেই, তোরা করতেই পারবি। কীরকম আসছে দেখ, আমি ওপরটাতে 100 নিয়ে গেলাম, এখানটাতে রাখলাম কত 50, তাহলে এখান থেকে ওপরটা 100 নিয়ে যাওয়া মানে আমাকে কী করতে হবে, 10⁻² দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে এটাতে পাচ্ছি কত 2 × 10⁻² সেকেন্ড। তাহলে দেখ একটা টাইম পিরিয়ডের ভ্যালু হচ্ছে এটা। এবার দেখ সরবরাহ লাইনগুলো কি থাকে, সাধারণত সাইন ওয়েভ দিয়ে পাঠানো হয়। তাহলে দেখ সাইন ওয়েভটা হচ্ছে এটা, তাহলে সেখানটাতে দেখছি কি এই পুরো টাইম পিরিয়ড এটা হচ্ছে এই ঘটনাটা। কতক্ষণ পর অভিমুখ বদলাচ্ছে, দেখ শুরুতে ছিল কোথায়, এদিকেতে, অভিমুখ বদলাচ্ছে এই জায়গায় এসে, অর্থাৎ অভিমুখ বদল হয় t/2 সেকেন্ড পর। তাহলে আমরা এখান থেকে দেখছি কি অভিমুখ বদল হয় কখন না t/2 সেকেন্ড পর। তাহলে দেখ টি এর ভ্যালু আমরা এখান থেকে কত পেয়েছি, টি এর ভ্যালু পেয়েছি 2 × 10⁻²/2 সেকেন্ড পর, মানে আমাদের এখান থেকে পাচ্ছি কত 10⁻² সেকেন্ড পর। ওকে, তাহলে আমরা লিখবো কত 0.01 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখান থেকে শিখে নিচ্ছি কি 0.01 সেকেন্ড পর পর 50 হার্জ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনের অভিমুখের কিন্তু বদল দেখা দেবে। এরপরের কোয়েশ্চেনেতে আয়। এরপরের কোয়েশ্চেনেতে কি বলা হয়েছে দেখ, এত প্রস্থচ্ছেদ বিশিষ্ট, প্রস্থচ্ছেদ মানে ক্রস সেকশনাল এরিয়া, তার মান কত আছে দেখ 1 × 10⁻⁷ মিটার স্কোয়ার। তারের মধ্য দিয়ে যে কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে, অর্থাৎ আই এর মান আসছে কত 1.5 অ্যাম্পিয়ার গেলে মুক্ত ইলেকট্রনের গড় বিচলন বেগ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে যেটা বের করতে বলছে ভিডি, যাকে আমরা বলি কি বিচলন বেগ। ওকে, যাকে আমরা বলছি কি না ড্রিফট ভেলোসিটি। ওকে, ধরে নাও যে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, অর্থাৎ ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম স্মল n, তার ভ্যালু দেওয়া আছে কত 9 × 10⁻28 m⁻³ এবং ইলেকট্রনের আধান অর্থাৎ ইলেকট্রনের চার্জ, তার ভ্যালু কত আসছে 1.6 × 10⁻19 কুলম্ব। মাইনাসটা নেগেটিভ সাইন, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সেটা বোঝানোর কাছে ব্যবহৃত হয়েছে। এবার দেখ আমরা জানি ড্রিফট কারেন্ট বা বিচলন কারেন্টের ফর্মুলা কত, I = NEA VD। তাহলে দেখ VD তার ভ্যালু কত পাবো I/NEA। I এর মান কত আছে দেখ 1.5, n এর মান কত লিখলাম না দেখ 9 × 10⁻28, E 1.6 × 10⁻19, A এর ভ্যালু কত আছে 10⁻⁷। তাহলে দেখ এখান থেকে আমরা যে ঘটনাটা পাচ্ছি, 10⁻19 মানে কত আসছে 26, এখানটাতে আছে কত 28, মানে আমরা এখান থেকে যেটা বেসিক্যালি পাবো 10² অর্থাৎ 100, মানে এখান থেকে পাচ্ছি কত দেখ 1.5 × 9 × 1.6 × 100, রাইট। তাহলে দেখ এখান থেকে আমাদের যেটা ভ্যালু পাবো সেটাকে তোরা ক্যালকুলেশন করে নিলেই অ্যান্সারটাকে পেয়ে যাবি। তোরা ক্যালকুলেটারেতে বসাবে, বসিয়ে এখান থেকে ড্রিফট ভেলোসিটির ভ্যালুটাকে কিন্তু তোরা বের করে দিবি। আমি আর এটার ক্যালকুলেশন করছি না, তোরা নিজেরাই কিন্তু এটার ক্যালকুলেশনকে করে নিতে পারবি। এখানটা থেকে কত আসছে, আচ্ছা চল একবার করেই দেখি। 1.5 ডিভাইডেড বাই তোর 900 × 1.6, তাহলে এর যে ভ্যালুটা আসছে সেটা আসছে কত 0.00104 মিটার পার সেকেন্ড। তো যেটা আসছে সেটাকে তোরা ভ্যালুটাকে বসিয়ে দিস, ভ্যালুটাকে বসিয়ে দিলে যেটা অ্যান্সার আসবে সেটাই তোদের এখানে অ্যান্সার হিসাবে তোরা ট্রিট করে দিবি। ওকে, এর অ্যান্সার আসবে কোথায় না মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনেতে চল। এর পরের কোয়েশ্চেনেতে কিসের কথা বলেছে দেখ,
5 মাইক্রোফ্যারাড এবং 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটো ধারককে 16 ভোল্ট এবং 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। ওকে, তাহলে দেখ এখানে তো দুটো ক্যাপাসিটার আছে, C1 C2। C1 এর ভ্যালু কত আছে দেখ, 5 মাইক্রোফ্যারাড হলো, এর ভ্যালু কত আছে দেখ 10 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এদেরকে যে পোটেনশিয়াল দেওয়া হয়েছে তার ভ্যালু হচ্ছে কত করে দেখ তো, এটাতে দেওয়া হয়েছে 16 ভোল্ট আর এটাতে দেওয়া হয়েছে দেখ 10 ভোল্ট। ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যোগ করলে এদের সাধারণ বিভব কত আসবে। ওকে, তাহলে আমাদেরকে এখান থেকে যেটাকে বলা হয়েছে, এই দুটো জিনিসকে আমাদের কানেক্ট করা হয়েছে কোথায় না, এরকম ভাবে প্যারালাল কম্বিনেশনেতে কানেক্ট করা হয়েছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে যদি বলে কি যে এদের সাধারণ বিভব কত আসবে, এদের সাধারণ বিভবের ফর্মুলা কি না, দেখ আমাদের সবাই শিখেছি কত না, টোটাল চার্জ বাই টোটাল ভোল্টেজ, সেখান থেকে বা টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিট্যান্স, সেখান থেকেই আমাদের এর ভ্যালুটাকে বের করে দিতে পারবো, তাই না? তাহলে এটাকে করার জন্য আমরা কি করব দেখ, না এটাকে করার জন্য আমরা এরকম ভাবে করে দেব যে এদের সাধারণ বিভব ভি ইকুয়াল টু আমরা কত জানি, কিউ বাই সি। তাহলে প্যারালালে আছে, তাহলে প্যারালালে থাকলে তার যে ক্যাপাসিটেন্সের ভ্যালু হয় সেটাকে আমরা লিখি কত, C1 প্লাস C2, আর যে টোটাল চার্জ আছে সেই টোটাল চার্জের ভ্যালু আমরা লিখে দেবো কতখানি না, দুটোকে যোগ করে যেটা পাই Q1 প্লাস Q2। তাহলে এখান থেকে তোদের যে টোটাল ভ্যালুটা আছে কিউ এর ভ্যালু সিভি আর Q2 এর ভ্যালু সিভি, ভ্যালুটাকে বসাবি, বসিয়ে এখান থেকে যে ক্যালকুলেশন করার কথা সেই ক্যালকুলেশনটাতে ভ্যালুটা বসিয়ে দিবি, দিলেই তোরা এটার অ্যান্সার পেয়ে যাবি। হলো, পরের কোয়েশ্চেন এখানেতে কি বলেছে দেখ, কোনো পরিবাহীর ধারকত্ব 5 সেন্টিমিটার বলতে কি বোঝায়। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেখান থেকে হচ্ছে কি ধারকত্ব 5 সেন্টিমিটার বলতে বোঝায় যদি কোনো গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হয়, তার ধারকত্ব 5 স্ট্যাট ফ্যারাড হবে। ওকে, এই কথাটার মানে কিন্তু এটা। পরের কথায় কি বলা হয়েছে দেখ, কোনো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎক্রিয়ার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত, 400 ন্যানোমিটার। ওকে, অর্থাৎ আমাদের এখান থেকে যেটার কথা বলে দেওয়া আছে সেটা আসছে কি দেখ তো, ল্যামডা ম্যাক্সিমামের কথা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখছি কত, ল্যামডা ম্যাক্স, তার ভ্যালু আসছে কত, 400 ন্যানোমিটার। এতে যে লাইট ফল করছে সেটা আসছে কত না, দেখ দেয়া আছে হচ্ছে সেটা 200 ন্যানোমিটার। ওই ধাতুপৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নিঃসৃত হয় তার সর্বোচ্চ গতিশক্তি কত হবে। এর জন্য আমরা সবাই জানি কাকে ব্যবহার করতে হবে, আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার ফর্মুলা। আইনস্টাইনের ফর্মুলা থেকে আমরা সবাই কি শিখেছি দেখ, E ইকুয়াল টু লিখেছি কত দেখ, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম প্লাস আমরা শিখেছি কত না ফাই। দেখ ই এর ভ্যালু কত আছে, hc বাই ল্যামডা, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, আর ফাই এর ভ্যালু কত আছে দেখ, hc বাই ল্যামডা ম্যাক্স। তো তাহলে দেখ এখান থেকে আমরা সবাই পেয়ে যাব কি, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম তার ভ্যালু কত পাবো দেখ তো,
এইচ সি কমন নিয়ে নিলে পাচ্ছি কত দেখ 1/λ মাইনাস 1/λ ম্যাক্স। তাহলে দেখ এখান থেকে সমস্তগুলো আছে কোথায়, ন্যানোমিটারেতে আছে, তো থাক না। তো এখান থেকে আমি লিখছি কত 200 মাইনাস 1/400। তাহলে এখান থেকে সেটার ভ্যালুটা কত পাবো দেখ তো 400, এখানটাতে পাবো কত 2 মাইনাস 1, তাহলে আমরা পাচ্ছি দেখ HC/400। HC এর ভ্যালু কত হয় 1240 ইলেকট্রন ভোল্ট ইন্টু ন্যানোমিটার ডিভাইডেড বাই এটাও কত আছে 400 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার ন্যানোমিটার বেরিয়ে গেল, একটা শূন্য বেরিয়ে গেল। তাহলে এখান থেকে ভ্যালুটা কতখানি পেয়ে যাচ্ছি 4 3 12 3.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে যে গতিশক্তি আমরা পাবো সেই গতিশক্তির মান কত পাবো দেখতো না 3.1 ইলেকট্রন ভোল্ট। পরের কোয়েশ্চেনে চল। পরের কোয়েশ্চেনে বলা হয়েছে কি যে 60 ডিগ্রি প্রতিসরাঙ্ক কোণ বিশিষ্ট একটি কাঁচের প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ বলে দেওয়া আছে হচ্ছে কত 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে ফর্মুলা কি জানি যে প্রতিসারক কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রিজম তার ভ্যালু দেওয়া আছে কত 60 ডিগ্রি। এখান থেকে ল্যামডা মিনিমাম তার ভ্যালু কত দিয়ে দেওয়া আছে দেখ, তার ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আর কি বলেছে দেখ শূন্য মাধ্যমেতে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বলতে আমাদের কার কথা বলছে সি, সেটা বলে দিচ্ছে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দিয়ে বলেছে কাঁচে আলোর বেগ কত আসবে। তাহলে কাঁচে আলোর বেগ পেতে গেলে আমাদের নিশ্চয়ই কিসের দরকার মিউ ইকুয়াল টু সি/ভি, অর্থাৎ এখান থেকে ফার্স্ট আমাদের মিউ বের করে নিতে হবে, তবেই আমরা না পাবো ভি এর ভ্যালু কতখানি পেয়ে যাব মিউ বাই সি, সরি ভিটা ক্রস মাল্টিপ্লিকেশন হলে সেখান থেকে আসবে কত না সি/মিউ। তাহলে আগে আমাদের করতে হবে কি এখান থেকে মিউ এর ভ্যালু বের করে নিতে হবে। তো সেই মিউ এর ভ্যালু বের করার জন্য আমাদের কাছে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আসছে কতখানি দেখ সাইন এ প্লাস ডেল্টা বাই 2 ডিভাইডেড বাই সাইন a/2। তাহলে দেখ ওপর থেকে পাচ্ছিস কত সাইন এ প্লাস ডেল্টা মানে তোরা পাচ্ছিস কত দেখ 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বাই 2 মানে ওপরে আসছে কত 45 ডিগ্রি, নিচে আসছে কত সাইন a/2 অর্থাৎ নিচে পাচ্ছি কত সাইন 30 ডিগ্রি। তাহলে দেখ সাইন 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হাফ মানে সেখান থেকে পাচ্ছি কত 2 মানে সেখান থেকে তার ভ্যালুটা পেয়ে গেলাম কত দেখ মিউ এর ভ্যালু পাচ্ছি √2। তাহলে দেখ এখান থেকে সি এর ভ্যালু তোরা বসিয়ে দিচ্ছিস কত দেখ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মিউ এর ভ্যালু বসাচ্ছিস কত √2, তাহলে এখান থেকে পাচ্ছিস কত 3/√2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হয়ে গেল কি না কাঁচে আলোর বেগ কত হবে, বোঝা গেল সিচুয়েশনটা। পরেরটাতে এখান থেকে কি বলেছে দেখ না এ প্রস্থের একটু সরু রেখাচিত্রকে 6980 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা। ওকে, তাহলে আমাদের এখান থেকে রেখাচিত্রের প্রস্থ বা আমাদের কি বলছে উইথ অফ স্লিট মানে রেখাচিত্রের প্রস্থ সেটা ইকুয়াল টু কত দেওয়া আছে দেখ স্মল এ। যে আলো ব্যবহার করছি তার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ তার ল্যামডা তার ভ্যালু দেওয়া আছে কত 6980 অ্যাংস্ট্রম। আলোকিত করলে বলেছে কি প্রথম অবম বিন্দু 2 ডিগ্রি অপবর্তন কোণ লক্ষ্য করা যায়, অর্থাৎ অবম বিন্দু মানে কি আমরা শিখেছি হচ্ছে ফার্স্ট মিনিমা, চরম বিন্দু মানে ম্যাক্সিমা, অবম বিন্দু মানে মিনিমা। তাহলে ফার্স্ট মিনিমা যেখানেতে পাচ্ছি সেটা হচ্ছে কতখানি 2 ডিগ্রি, দিয়ে আমাকে বের করতে বলেছে এই এর মান কত হবে। ওকে, তো আমরা সবাই জানি যে মিনিমা যেখানগুলোতে পাই সেই মিনিমা পাওয়ার জন্যে আমাদের সূত্র কি ছিল না মিনিমা পাওয়ার জন্য আমাদের সূত্র ছিল হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হবে কি এন ল্যামডা। ওকে, মানে সরি স্মল ডি সাইন থিটা ইকুয়াল টু হবে কত এন ল্যামডা, অর্থাৎ পাথ ডিফারেন্স যদি
আমাদের এন ল্যামডার সাথে সমান হয়, সেখানেতে আমরা পাবো কি অবম বিন্দু পাবো। দেখ কোয়েশ্চেনেতে স্মল ডিটাকে বলে দেওয়া আছে কত এ, তাহলে সেখান থেকে পাচ্ছি কত সাইন থিটা। এন প্রথম অববিন্দু, তাহলে সেটাতে বসাচ্ছি কত 1 ইন্টু ল্যামডা, তাহলে সেখান থেকে আমরা পাবো কত দেখ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই এ। এবারেতে দেখ 2 ডিগ্রি খুবই ছোট, তাহলে থিটা ছোট হলে সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়, তাহলে সেটা পাচ্ছি কত থিটা ল্যামডা বাই এ। তাহলে এর মান কত পেয়ে যাবো দেখ ল্যামডা বাই থিটা। তাহলে দেখ ল্যামডার ভ্যালু কত আছে দেখ 6980 অ্যাংস্ট্রম বাই 2, তাহলে সেখান থেকে তোদের ক্যালকুলেশন করলে কত পাচ্ছিস 3490 এত অ্যাংস্ট্রম। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কি এর মান কত আসবে 3490 অ্যাংস্ট্রম। ওকে, খুবই সহজ সেট ছিল, এরকমভাবেই তোরা এগুলোকে সলভ করবি। এবং তোদেরকে আমি যেরকম বলেছিলাম যে আরও কয়েকটা সেটকে আমরা নিয়ে আসবো, সেই সমস্ত সেটের অ্যান্সারগুলোকেও কিন্তু তোদের সঙ্গে আমি ডিসকাশন করে নেব। তো ততক্ষণের জন্য তোরা এটাকে ভালোভাবে পড়, ভালোভাবে অন্য সাবজেক্টগুলোকেও পড়। আশা করবো তোরা পরীক্ষাতে যথেষ্ট ভালো ফল করে আসবি, এই আশা রেখে আজকের আমাদের যেখানে ডিসকাশন সেটাকে আমরা কমপ্লিট করি। বাই বাই, ওয়েলকাম এসি টু লার্নিংয়ের পক্ষ।